সো ফার আমরা ইন্টারেস্ট রেট কনসেপ্টটা জানলাম। নাও কোয়েশ্চেন হচ্ছে হাউ টু ডিটারমিন দ্য ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটটা কত হবে? 10, 12, 15, 5, 6, 0, 1 কিসের উপরে নির্ভর করে? তো ফার্স্ট যে আইডিয়াটা ইন্টারেস্ট ডিটারমিনেশন অফ ইন্টারেস্ট রেটে, সেটা হচ্ছে যে এই যে কনসামশন এন্ড ইনভেস্টমেন্টের কথা আমি বললাম, যে আমাকে হয়তো 5% বা 6% বা 7% অফার করা হলো, আমি বললাম নো থ্যাংক ইউ, আই উইল রাদার কনজিউম টুডে রাদার দ্যান ইনভেস্টিং এন্ড গেটিং 7% রেট অফ রিটার্ন। কিন্তু যখন আমাকে 10 অফার করা হলো, তখন আমি বলছি যে না, আমি হয়তো কি করব, ইনভেস্ট করব। তো যাই হোক, তো আমরা এখন ওই মানি টার্মে না আসে আমরা এভাবে চিন্তা করি যে ইন টার্মস অফ গুডস এন্ড সার্ভিসেস। ফর এক্সাম্পল, আপনি ইউ ক্যান বাই সে 1 ডজন এগ, 1 ডজন ডিম আপনি আজকে কিনতে পারবেন। তার মানে আপনি 12টা ডিম কিনতে পারবেন, এরকম আপনার মানি অ্যাভেলেবল আছে কারেন্টলি। এখন আপনাকে বলা হলো যে তুমি ইনভেস্ট করো, তুমি 12টা ডিম আজকেই না খেয়ে বা এই বছরই না খেয়ে তুমি ইনভেস্ট করো, তাহলে ভবিষ্যতে তুমি বেশি এগ খাইতে পারবা। আমাকে যদি 1 বছর পরেও 12টা ডিমই অফার করা হয়, প্রবাবলি আমি বলবো যে না, কারেন্ট কনসাম্পশন গিভস মি মোর ইউটিলিটি দেন ফিউচার কনসাম্পশন। তাহলে ফিউচারে আমাকে ইনভেস্ট করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য আমাকে হয়তো একটু বেশি দিতে হবে। তো তখন আমাকে বলা হলো যে না, তাহলে তোমাকে 13টা ডিম দিব। তুমি আজকে 12টা ডিম কনজিউম না করে একটা ডিম বেশি কনজিউম করতে পারবে। তাহলে এক্সট্রা কয়টা পাচ্ছি? একটা। এক্সট্রা যখন আমি একটা পাচ্ছি, মানে হচ্ছে 1/12, 1/12 which is 8.5%। তার মানে আমাকে 8.5% অফার করলে আমি কারেন্ট কনসাম্পশনটা ফরগো করে ফিউচারে আমি একটা ডিম বেশি কনজিউম করব। তাহলে এই 8.5%, এটাকে আমরা বলবো রিয়েল রেট অফ রিটার্ন। এই 8.5%কে আমরা বলবো রিয়েল রেট অফ রিটার্ন, এবং এটা আপনাকে 13টা দিবেই, কোনো সন্দেহ নাই। মানে হচ্ছে কোনো ডিফল্ট রিস্ক নাই। ওকে, কোনো রিস্কই নাই। তাহলে ইউ ওয়ান্ট টু কনজিউম 8.5% মোর ফ্রম টুডে। ওকে, তখন আমরা 8.5%কে বলছি কি রিয়েল রেট অফ রিটার্ন। আইডিয়ালি রিয়েল রেট অফ রিটার্ন অনেক কম হয়, 2%, 3% হয়ে থাকে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি তো জানি যে ডিমের দাম আজকে 12টার যে দাম, 1 বছর পরে হয়তো 13টার দাম, মানে বা ওই 12টার দামই সেম হবে না, বাড়বে, ফর এক্সাম্পল। তা আমি যদি অ্যাসিউম করে নিই, আমরা সবাই যদি এক্সপেক্ট করি দেয়ার উইল বি আ 7% ইনফ্লেশন, প্রাইস লেভেল 7% বেড়ে যাবে, তাহলে 8.5% দিলে তো আমি হবে না। কারণ 8.5% দিলে 7% যদি প্রাইস লেভেলই বেড়ে যায়, তাহলে রাফলি আমার রিয়াল 1.5% থাকবে। কিন্তু আমি তো রিয়াল চাই কত? 8.5%। তাহলে আমাকে রিয়েল 8.5% দিতে গেলে আর 7% যদি প্রাইস লেভেল বেড়ে যায়, ওই প্রাইস লেভেল যে বেড়ে যাচ্ছে এটাও তো আমাকে দিতে হবে। তার মানে 8.5 প্লাস 7 মানে 15.5%, টু বি এক্সাক্ট এটা একটু বেশি, বিকজ ইটস গেট মাল্টিপ্লিকেটিভ। মানে হচ্ছে 1 প্লাস 0.085 মাল্টিপ্লাইড বাই 1.07 মাইনাস 1, এত পার্সেন্ট রেট অফ রিটার্ন আমাকে দিতে হবে টু কম্পেনসেট ফর দ্য প্রাইস ইনক্রিসেস। যে আমি যদি 1 বছর ওয়েট করি, জিনিসপত্রের দাম তো কি হবে, বেড়ে যাবে। সো যখন আমরা শুধুমাত্র ধরে নিলাম যে কোনো ইনফ্লেশন নাই, আমি ধরে নিলাম যে কোনো ইনফ্লেশন নাই, তখন 8.5% চাচ্ছি। সো তখন আমি, এবং এখানে কোনো রিস্ক নাই, সো ইট ইজ এ রিস্ক ফ্রি রিটার্ন। অ্যান্ড যেহেতু কোনো ইনফ্লেশন নাই আমি ধরে নিচ্ছি, সো দিস ইজ এ রিয়েল রিস্ক ফ্রি রিটার্ন। সো real risk-free interest rate is the single period interest rate for a complete risk-free security if no inflation were expected. কোনো ইনফ্লেশন যদি না হয়, তাহলে আমি যে রেট অফ রিটার্নটা আমি চাচ্ছি সেটা হচ্ছে রিয়েল রিস্ক ফ্রি রিটার্ন, অ্যাসিউমিং এখানে কোনো রিস্ক নাই। আর যখন ইনফ্লেশন চলে আসলো,
তখন ইনফ্লেশনের জন্য আমি একটা কম্পেনসেশন চাচ্ছি। সো ইনফ্লেশনের জন্য আমি 7% কম্পেনসেশন চাচ্ছি, এটাকে আমরা বলছি ইনফ্লেশন প্রিমিয়াম। সো ইনফ্লেশন প্রিমিয়াম ইজ দ্য কম্পেনসেশন investors demanding because the price level is increasing. So inflation premium compensates investor for expected inflation and reflects the average inflation rate over that period, যে পিরিয়ডের জন্য আমি ইনভেস্ট করছি। ওকে, তাহলে 1 plus real rate of return multiplied by 1 plus inflation minus 1, এটা যখন আমি করব তখন আমরা পেয়ে যাব nominal rate of return. It is still risk free because আমরা এখনো পর্যন্ত রিস্ক ইন্ট্রোডিউস করি নাই। সো আমাকে 8.5% রিস্ক ফ্রি অফার করা হচ্ছে and 7% ইনফ্লেশন প্রিমিয়াম, সো 15.5 আমাকে অফার করা হচ্ছে, কোনো রিস্ক নাই। সো নমিনাল 15.5% রাফলি রেট অফ রিটার্ন। বাট হোয়াট ইফ আপনি এমন কিছুতে ইনভেস্ট করছেন যেখানে আশঙ্কা আছে যে সে টাকা নাও দিতে পারে, দেয়ার ইজ এ ডিফল্ট প্রবাবিলিটি। আমি যদি নিশ্চিত থাকি দিবে না তাহলে তো আমি ইনভেস্ট করব না, কিন্তু আমি জানি না, কিন্তু দেয়ার ইজ এ প্রবাবিলিটি, মেবি 1%, মেবি 5%, মেবি 10%, বাট আই ডোন্ট নো। সো ইফ দেয়ার ইজ ডিফল্ট রিস্ক, তাহলে যত রিস্ক বেশি থাকবে তত রিস্কের জন্য আমি কি চাইবো? কম্পেনসেশন চাইবো ইন দ্য ফর্ম অফ হায়ার রিটার্ন। সো ইফ দেয়ার ইজ এ ডিফল্ট রিস্ক প্রিমিয়াম, তাহলে that compensates investors for the possibility that borrower will fail to make a promised payment at the contracted time and in the contracted amount. ওকে, সো যখন ধরেন আপনাকে দুইটা ব্যাংক, একটা হাই কোয়ালিটি ব্যাংক আপনাকে অফার করছে সে 8%, আরেকটা লো কোয়ালিটি ব্যাংক ইন টার্মস অফ দেয়ার ব্যালেন্স শিট হেলথ, equity and something, they are offering you 11%. Lured by that extra 3% return, you keep deposit in that bank, and পরবর্তীতে that bank become bankrupt, you lose all the 11%, right? Not just you lose 11%, you lose the principal as well, and that was the probability. আবার there were cases আপনি এটা করেছেন, ব্যাংক ডিফল্ট করে নাই, আপনি 11% পাইছেন, ফাইন, কিন্তু আপনি তখন খুশি, কিন্তু আপনি এই খুশিটা কেন হয়েছে? বিকজ আপনি একটা রিস্ক নিয়েছেন, ওই রিস্কের পজিটিভ সাইডটা আপনি পেয়েছেন, নেগেটিভ সাইডটা আপনি পান নাই। নেগেটিভ সাইডটা হয়তো আপনি পেতে পারতেন, যখন পেলেন তখন ইউ লুজড এভরিথিং। সো দেয়ার ক্যান বি সিনারিও যে যদি ডিফল্ট প্রবাবিলিটি থাকে, to compensate for that default probability you are asking higher risk, higher return, otherwise আপনি ইনভেস্ট করছেন না। That bank is offering you higher return because they know their risk is higher compared to the high quality bank that is offering you 8%, and you accepted that risk. Okay, so default risk premium compensates investor for the possibility that borrower will fail to make promised payment at the contracted time and amount. হয়তো আপনাকে 11% দিয়েছে, কিন্তু 1 বছর ওয়েট করার পর দিয়েছে, তাহলেও ডিফল্ট, কারণ টাইমলি দেয় না। টাইমলি না দেওয়া এন্ড সেম অ্যামাউন্টটা না দিতে পারলে সে কি করলো? ডিফল্ট করলো। তো ডিফল্ট রিস্ক প্রিমিয়াম ইজ দ্য কম্পেনসেশন, যে আপনার বরোয়ার আপনাকে টাইমলি এন্ড সেম অ্যামাউন্টে টাকা ফেরত দিতে পারবে না। দ্যাটস ওয়াই ইউ ওয়ান্ট হায়ার রিটার্ন টু কম্পেনসেট ফর দি রিস্ক। সো এখন ধরেন আপনি ডিফল্ট রিস্ক প্রিমিয়াম আপনার দরকার নাই, আপনি এত রিটার্ন চান না, আপনি চান যে আমি রিস্ক ফ্রি ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করব, আমাকে ইনফ্লেশন প্রিমিয়ামটা দিয়ে আমি নমিনাল রিস্ক ফ্রি রিটার্নে ইনভেস্ট করতে আম ফাইন। ধরেন ইউ চোজ 12 months ট্রেজারি বিল অফারিং ইউ সে 10%। তো আপনাকে ট্রেজারি বিল 10% অফার করছে, and আপনার ইকোনমিতে ইনফ্লেশন ইজ সে 7%, তাহলে ইউ আর গেটিং 3% এক্সট্রা, হুইচ ইজ দ্য রিয়েল রিটার্ন। এখন আপনি রিয়েল রিটার্ন পাচ্ছেন 3%, 10% is the nominal rate of return,
and this treasury bill is extremely liquid because যে কোনো সময় যদি আপনার মনে হয় আপনার কিছু টাকার দরকার, আপনার 1 year পর্যন্ত এই ট্রেজারি বিলটা হোল্ড করে রাখতে হবে, নট নেসেসারিলি, you can sell this treasury bill in the market. You can sell this treasury bill in the market and you can sell easily without losing much of its value. It's very liquid. Now আপনি এমন একটা ইনস্ট্রুমেন্ট কিনলেন যেটাতে হয়তো লিকুইডিটি এত বেশি না, যেটা সেল করাটা কষ্ট, সেল করতে টাইম লাগে, and you might need to offer some discount from its fair value যেটা হওয়া উচিত সেইখান থেকে। তাহলে ওই ইনস্ট্রুমেন্টটাকে আমরা বলবো ইলিকুইড কম্পেয়ার টু দিস ট্রেজারি বিল, যেটা খুব ইজিলি অ্যাট ভেরি ক্লোজ টু দ্য প্রাইস আমরা বিক্রি করে ফেলতে পারছি। ঠিক আছে, সো লিকুইডিটির দুইটা শর্ত মেনটেন করতে হয়। একটা হচ্ছে ইউ ক্যান সেল ইট ভেরি ইজিলি, টাইম লাগবে না, ইজিলি। আরেকটা হচ্ছে উইদাউট লুজিং মাচ অফ ইটস ভ্যালু, এটা যে ভ্যালু তার চেয়ে বেশি আমি ডিসকাউন্ট অফার করব না, খুব ক্লোজ, হয়তো 0.5 or 0.01 or 0.02 or maybe 1% or something like that. যত বেশি ডিসকাউন্ট অফার করতে হবে তত লেস লিকুইড। ফর এক্সাম্পল, ইন বাংলাদেশ, if you have like ornaments, gold, and if you go to a jewelry shop and আপনার ধরেন 1 ভরি গোল্ড আছে, আপনি বললেন যে আমি সেল করতে চাই, ইমিডিয়েটলি আপনাকে ক্যাশ দিয়ে দিবে, টাইম লাগবে না, বাট দে উইল কাট সে 17%, কি হয়তো একটু বেশিও কাটে, ধরলাম 17% ইজ দ্য ওয়াইডলি অ্যাকসেপ্টেড ইন বাংলাদেশ। তো খুব ইজিলি বিক্রি করতে পারলেন, বাট এটার যে ভ্যালু সেখান থেকে 17% আপনাকে স্যাক্রিফাইস করতে হলো। তাহলে কি এটা লিকুইড হবে? না, ইট ইজ ইলিকুইড, যদিও তাড়াতাড়ি আপনি বিক্রি করতে পারছেন। আবার হয়তো সেম ক্লোজ টু ইটস ভ্যালু বিক্রি করতে পারলেন, বাট আপনাকে 3 মাস অপেক্ষা করতে হলো। দেন ইউ হ্যাভ এ গুড ল্যান্ড অর ফ্ল্যাট যেটা খুব হাইলি ডিমান্ড আছে, আপনি এটা যে ট্রু ভ্যালু সেটাতেই আপনি পাচ্ছেন, বাট ইউ হ্যাভ টু ওয়েট 6 months টু গেট দ্য রাইট বায়ার এন্ড অল দিস থিং, এই প্রসেসে। তাহলেও এটা লিকুইড না। লিকুইডিটির দুইটা শর্ত থাকতে হবে, একটা হচ্ছে ভেরি কুইক and without losing much of it, যত কম ভ্যালু লুজ করে বিক্রি করতে, যত তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন তত বেশি লিকুইড। তো এই যে কোনো ইনস্ট্রুমেন্ট বিক্রি করতে একটু সময় লাগছে বেশি, এন্ড আমাকে কিছু রিটার্ন ভ্যালু স্যাক্রিফাইস করতে হচ্ছে, তো এটার জন্য তো আমি কি চাইবো? কম্পেনসেশন চাইবো। তাহলে ওই যে এক্সট্রা কম্পেনসেশন আমি চাচ্ছি ফর ল্যাক অফ লিকুইডিটি, সেইটাকে আমরা বলছি লিকুইডিটি প্রিমিয়াম, সেটাকে আমরা বলছি লিকুইডিটি প্রিমিয়াম। So if you invest in an instrument which is less liquid, then you need liquidity premium, which compensates you for the risk of loss relative to an investment's fair value. And ধরেন আপনি ট্রেজারি ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করবেন, গভর্নমেন্টের ইস্যু করা ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করবেন, which is the treasury instruments. Now you have the choice, treasury bill e invest kora versus treasury bond e invest kora. For example, you chose to invest in 10-year treasury bond versus 1-year treasury bill. দুইটাই তো গভর্নমেন্ট ইস্যু করছে, and government promised you যে টাকা ফেরত দিবে। তো তাহলে এখানে পার্থক্যটা কোথায়? দুইটাই সেম ইস্যুয়ার, পার্থক্য হচ্ছে ম্যাচুরিটি, একটা 1 বছর আর একটা হচ্ছে 10 বছর। তো 1 বছরেরটা যত ইজিলি বিক্রি করা যায়, 10 বছরেরটা বিক্রি করা একটু কষ্ট হবে, ইভেন ইফ দ্য ইস্যুয়ার ইজ সেম। তো ওই ক্ষেত্রে ওইটার লিকুইডিটি একটু প্রিমিয়াম বেশি হবে। এটাকে মাথায় না রেখেও ধরলাম দুইটাই সেম লিকুইড, দুইটাই ইজিলি আমি বিক্রি করতে পারবো, স্টিল 1 বছরের যেটা আমি ইনভেস্ট করবো সেটা প্রিন্সিপাল তো 1 বছর পর ফেরত পাবো, আর 10 বছরের যে বন্ডে আমি ইনভেস্ট করবো সেটা প্রিন্সিপাল তো আমি 10 বছর পরে ফেরত পারবো, যদি আমি আই ক্যান সেল ইট ভেরি কুইকলি, বাট ইউজুয়ালি 10 বছরের বন্ডের লিকুইডিটি কম কম্পেয়ার টু 1-year treasury bill. People have a preference to invest in shorter term instrument. লঙ্গার টার্মে সে ইনভেস্ট করতে নরমালি চায় না। আপনি কাউকে যদি 10 বছরের জন্য ইনভেস্ট করতে বলেন, তখন শুরুতে 10 বছরের জন্য ইনভেস্ট করব, মানুষ পিপল হ্যাভ এ প্রেফারেন্স টু ইনভেস্ট ফর শর্টার টার্ম পিরিয়ডস। তো তাকে 10 বছরের জন্য ইনভেস্ট করতে উদ্বুদ্ধ করার জন্য
একটু প্রিমিয়াম দিলে তখন সে ইনভেস্ট করবে। সে যদি দেখে যে আমার ট্রেজারি বিলের রিটার্ন 10 এন্ড 10 ইয়ার ট্রেজারি বন্ডের রিটার্ন হয়তো সে 12, তখন হয়তো সে এক্সট্রা 2%-এর জন্য 10 বছর বন্ডে ইনভেস্ট করবে। তো এই যে আমি এক্সট্রা রিটার্ন ডিমান্ড করছি ফর ইনভেস্টিং ইন লঙ্গার টার্ম ইনস্ট্রুমেন্ট ভার্সাস ইনভেস্টিং ইন শর্টার টার্ম ইনস্ট্রুমেন্ট, তো যতটুকু আমি এক্সট্রা চাচ্ছি সেটাকে বলা হচ্ছে ম্যাচুরিটি premium. So maturity premium compensates investors for the increased sensitivity of the market value of the day to change in market interest এখানে বলা হচ্ছে। এটার একটা কারণ হচ্ছে এই জিনিসটা আমরা ফিক্সড ইনকাম ইন্ট্রোডিউস করব, যে আমরা কেন আসলে লঙ্গার টার্ম বন্ডে ইনভেস্ট করতে চাচ্ছি না। তার আরেকটা কারণ হচ্ছে ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট আপনাকে ফিক্সড রেট অফ রিটার্ন দেয়। তো আপনি কেনার পরেও ওটা যা প্রমিস করেছে ওই রেট অফ রিটার্নই দিবে, কিন্তু আপনি কেনার পরে মার্কেটে ইন্টারেস্ট বেড়ে গিয়েছে, মানে হচ্ছে অন্যান্য ইনস্ট্রুমেন্ট এখন বেশি রেট পাওয়া যাচ্ছে, তাহলে আপনার এক্সিস্টিং যেটা সেম রেট অফ রিটার্ন দিচ্ছে হুইচ ইজ লোয়ার দ্যান দ্য কারেন্ট মার্কেট রেট, এটা প্রাইস কমে যাবে, কারণ এটা ডিমান্ড কমে যাবে। যেখানে আমি বলি ইন্টারেস্ট রেটের সাথে ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টের প্রাইসের রিলেশনশিপটা নেগেটিভ বা ইনভার্স। ইন্টারেস্ট বেড়ে গেলে ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টের দাম কমে যায়। নাও ট্রেজারি বিল 1 ইয়ার ভার্সাস 10 ইয়ার ট্রেজারি বন্ড, দুইটা একই রকম কমবে না। ট্রেজারি বন্ডের দাম বেশি কমবে কম্পেয়ার টু ট্রেজারি বিল। তার কারণ হচ্ছে কারেন্টলি ইকোনমিতে ইন্টারেস্ট রেট হাই, আর ওই বন্ডটা আমাকে লোয়ার রেট দিচ্ছে, আর এটা 10 বছর ধরেই লোয়ার রেট দিবে। আর 1 বছরের বন্ডটা তো 1 বছর পরে টাকা পাবো, দেন কারেন্ট ইকোনমির হায়ার রেটে আমি ইনভেস্ট করতে পারবো। সো হোয়েন ইন্টারেস্ট রেট গোজ আপ, ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টের দাম কমে যায়, বাট দ্য লঙ্গার টার্ম ইনস্ট্রুমেন্ট ফল মাচ মোর কম্পেয়ার টু শর্টার টার্ম ইনস্ট্রুমেন্ট। এই রিস্কটাকে আমরা বলি ইন্টারেস্ট রেট রিস্ক, এন্ড এটাকে আমরা ডিউরেশন দিয়ে মেজার করি, পরবর্তীতে করবো। বাট সিন্স লঙ্গার টার্ম ইনস্ট্রুমেন্টের প্রাইস বেশি ফল করে when interest rate goes up, এই কারণে লঙ্গার টার্ম ইনস্ট্রুমেন্টে আমি একটু কি চাইবো, প্রিমিয়াম চাইবো। সো এই যে শর্টার টার্ম ইনস্ট্রুমেন্ট আর লঙ্গার টার্ম ইনস্ট্রুমেন্টের ইল্ডের মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে আমরা বলছি ম্যাচুরিটি প্রিমিয়াম। তাহলে ইন্টারেস্ট রেটের আমরা যে কনসেপ্টটা, যে হাউ টু ডিটারমিন ইন্টারেস্ট রেট, তাহলে কম্পোনেন্ট গুলো কি কি। ফার্স্ট উই হ্যাভ টু চুজ যে আমার রিয়েল কনসাম্পশন আমি ফরগো করার জন্য এক্সট্রা কতটুকু চাচ্ছি, দ্যাট ইজ দ্য রিয়েল রেট অফ রিটার্ন। Then add inflation to it, inflation, expected inflation, so inflation premium add করবেন, then default risk premium, then liquidity premium, then maturity premium। এগুলো এরপরেও যদি আপনি equity ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে চান, equity ইনস্ট্রুমেন্টে আরো এডিশনাল রিস্ক থাকে, কোম্পানি স্পেসিফিক, ইডিওসিনক্রেটিক রিস্ক বা ওভারঅল ইকুইটি মার্কেট রিলেটেড রিস্ক, ইকুইটি রিস্ক প্রিমিয়াম, সেটা এখানে বলা হয় না, বিকজ এখানে ধরে নিচ্ছে আমরা ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট করছি। সো আপনি আরো যত রিস্ক আসবে ইন্টারেস্ট রেটে, এগুলো কি হতে থাকবে, আর যত রিস্ক বেশি তত রিস্ক প্রিমিয়াম আপনার অ্যাড হবে। কতটুকু রিস্ক প্রিমিয়াম, দ্যাট ইউ হ্যাভ টু এস্টিমেট সাবজেক্টিভলি অর ইউজিং সাম ফর্মুলাস, বাট মোস্টলি সাবজেক্টিভলি ইউজ করা হয়, বিকজ এখানে প্রেফারেন্স ম্যাটার্স। সো এই সবগুলো কম্পোনেন্ট যোগ করে পাচ্ছি। সো এট এ মিনিমাম আমরা নমিনাল ইন্টারেস্ট রেট পাচ্ছি, 1 প্লাস নমিনাল ইন্টারেস্ট রেট ইজ ইকুয়ালস টু 1 প্লাস রিয়েল ইন্টারেস্ট রেট ইনটু 1 প্লাস ইনফ্লেশন রেটে আমরা নমিনাল রিস্ক ফ্রি রেটটা পাই। এটাকে আমরা নরমালি সংক্ষেপে নমিনাল রিস্ক ফ্রি রেট ইজ ইকুয়াল টু, দুইটা যোগ করি, বাট এটা সম্পর্কটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। দেন আদার রিস্ক যত আসবে সেগুলো অ্যাডেড হতে থাকবে। সো দিস ইজ হাউ ইন্টারেস্ট রেট ইজ ডিটারমিন্ড। নমিনাল রেটটা হচ্ছে রিয়েল রেট প্লাস ইনফ্লেশন, এক্সপেক্টেড ইনফ্লেশন। আমরা যখন বলছি প্লাস, তখন আমরা জাস্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল বলছি। অ্যাকচুয়াল রিলেশনশিপটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ, মানে হচ্ছে 1 প্লাস নমিনাল রেট ইজ ইকুয়াল টু 1 প্লাস রিয়েল রেট ইন্টু 1 প্লাস